সূর্য তখনও অস্ত যায়নি। আকাশটা রাঙা হয়ে রয়েছে। দূরের সারি সারি দেবদারু গাছগুলোর ফাঁক দিয়ে সোনা গলা রোদের একটা সুন্দর দৃশ্য। দোলনের চোখটা স্থির সেদিকেই। জানলা বরাবর এই দৃশ্য দোলন রোজ দেখে। এই সময়টা একটু চুপচাপে থাকে চারপাশ। একটু পরে মেয়েদের আসা শুরু হবে। গুনগুন থেকে কলকলে ভরে যাবে এই ঘরটা। সামনে টেবিলে ঠক করে একটা কিছু রাখার শব্দ হতে দোলন সেদিকে ফিরে তাকালো। রত্নাদি 2 কাপ চা এনেছে। এ সময়টা রত্নাদির টি টাইম। দোলনকেও এই 8 মাসে তার সঙ্গী করে নিয়েছে। রত্নার বয়স 45। চেহারা মোটার দিকে। কপালের ধার বরাবর কাশফুলের মতন সারি সারি সাদা চুল। যদিও রত্নাদি চুলে মেহেন্দি করে, কিন্তু গোড়ার লাল রং আগে স্বরূপ প্রকাশ করে ফেলে। এই হোস্টেলের মেয়েরা খুব ভয় করে রত্নাদিকে। রত্নাদি হোস্টেলের কুক, কিন্তু এতদিন ধরে আছে যে ওর পাওয়ার একজন ওয়ার্ডেনের সমান। দোলন এই হোস্টেলে সুপারিনটেন্ডেন্টের চাকরিটা পেয়েছে। সবে 8 মাস হলো। একই অল্প বয়সী, তার মধ্যে নতুন। মেয়েরাই বা মানবে কেন তাকে? প্রথম প্রথম যেন র্যাগিংই করতো ওরা। দোলন কাজ জানে, কখন করা হতে হবে, কখন শিথিল। তা জানলেও মাঝে মাঝে যে দোনো মনে পড়তো, তখন সঙ্গ পেত রত্নাদির। রত্নাদি উত্তরপ্রদেশের মানুষ, হিন্দিতে কথা বলে। দোলনের হিন্দি বেশ ভালো, তাই অসুবিধা হয় না। নইলে কলকাতা থেকে দেরাদুনে চাকরিটা নিতে হয়তো সাহস পেত না। রত্নাদি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করল, मूड ठीक नहीं है क्या? नहीं तो, दोलन उत्तर दिल। कैसे उदास बैठी हो? दोलन हेसे बोलो, ऐसी कोई बात नहीं, मैं ठीक हूँ। एक बात पूछूं? पूछिए। कोलकाता में कोई था क्या, माने बॉयफ्रेंड? দোলনের বুকটা ধক করে উঠল। এখনো হার্টবিট বেশ জোরে জোরে পড়ছে। প্রশ্নটাকে তো স্বাচ্ছন্দ্যে এড়িয়ে যাওয়া যায়, কিন্তু এমন উথাল পাতাল হয় কেন ভিতরটায়? দোলনকে আনমনা দেখে রত্না মুখ টিপে হাসছে। समझ गई। রত্নার দিকে চমকে তাকালো দোলন। अरे बता ही दो ना, झगड़ा चल रहा है क्या? রত্না চায়ের কাপে চুমুক দিয়ে বলল। দোলনের ভালো লাগলো না। কেন যেন মনে হচ্ছিল এসব ব্যক্তিগত আলোচনা করার মতন ঘনিষ্ঠ বন্ধু কিন্তু রত্না নয়। রত্না হয়তো এই হোস্টেলের পুরানো লোক, কিন্তু হলেই বা দুজনের মাঝের রুচি শিক্ষার ক্লাসের বিস্তর ফারাক। আর এই ফারাক যেখানে থাকে, সেখানে কথা বলার সময় নিজেকে পুরোপুরি ব্যক্ত করা যায় না। দোলনকে গম্ভীর দেখে রত্না যেন একটু অপ্রতিভ হলো। তা বোঝা গেল ওর মুখের আচমকা পরিবর্তন দেখে। দোলন ব্যাপারটা যেন জটিল আর সুদূর প্রসারী না হয়, তাই একটু হেসে বলল, अरे आप भी कैसे बात लेकर बैठ गई? ये बताइए, आज रात का मेनू क्या है? রত্না ওর অভিজ্ঞ সুচতুর চোখে দোলনকে নিরীক্ষণ করতে করতে বলল, आज शुक्रवार है और हर शुक्रवार जो होता है वही आलू मटर की सब्जी, रोटी और। বলতে বলতে উঠল রত্না। দুটো খালি কাপ টেবিল থেকে তুলে নিয়েছে। দোলন বলল, और आज लालू की बिटिया की शादी तय हुई है, इसलिए लड्डू मंगवाया है सबके लिए। লালু ওদের হোস্টেলের চৌকিদার। শুনে দোলন অবাক হলো। চৌকিদারের আর আয় কত, তাতে এত আয়োজন? বলল, अरे वाह, लेकिन इसमें खर्चा भी तो बहुत होगा दीदी। आप जिसको जिसमें खुशी। वैसे लालू हॉस्टल की इन लड़कियों को अपनी बिटिया से कम नहीं मानता। কাপ হাতে নিয়ে রত্না চলে গেল। কিছুক্ষণ চুপ করে বসেই দোলন প্রথমে ভাবল লালুর কথা। লম্বা ছিপছিপে চেহারা লালু, ক্ষমতা সীমিত হলেও মনির উদারতা আছে। নইলে হোস্টেলের এই 2 দিনের অনাত্মীয় মেয়েদেরকে আর আত্মীয়র মর্যাদা দেয়? তারপর মনে পড়ল ওর গম্ভীর হয়ে যাওয়ার ব্যাপারটা। রত্নাদি কি লক্ষ্য করল? করে থাকলে কি আর দোলনকে সেভাবে আপন মনে করবে না? এই ভিন দেশে কেই বা আছে দোলনের আপন? অবশ্য এতে দোলনের কিছু আসে যায় না। দূরত্ব তৈরি করতেই তো এই পদক্ষেপ। সেখানে কে আপন আর কেই বা পর? রত্না কি করে জানবে ওর ব্যক্তিগত জীবনের যে অধ্যায়টার করানার ছিল? দোলন তা চিরতরেই কলকাতার কোনো এক রাজপথের পাশে বাক্সবন্দি করে তার চাবি হুগলি নদীর জলে ফেলে এসেছে। রত্না কি করে জানবে যে দোলন রোজ রাতে একই স্বপ্ন দেখে, ইচ্ছে না হলেও দেখে, আর সারা সকাল চেষ্টা করে রাতের স্বপ্ন ভোলার?
সারাদিন যায় ভোলার ব্যর্থ চেষ্টায়, তারপর রাতে আবার সেই পুরানো স্বপ্ন যন্ত্রণার পেটরা খুলে বসে। রত্না কি করে জানবে সেসব কথা? বলতে গেলে দোলনের গলা বুঝে চোখ আর্দ্র হয়ে যায়। আর যা এক অনাত্মীয় মহিলার সামনে প্রকাশ করে দোলন নিজেকে নিরাবরণ করতে চায় না। কারণ দোলন, লালু আর রত্না এরা প্রত্যেকে নিজ নিজ গণ্ডিতে নিজ নিজ আত্মাভিমানে রিজু। দোলন একটা দীর্ঘশ্বাস ফেলল। মেয়েরা একটু পরে আসতে শুরু করবে। তার আগে দোলন সামনের রাস্তা ধরে ওই গাছগাছালি পর্যন্ত একটু পথ হেঁটে আসে। সে সময় সঙ্গী হয় মোবাইল আর হেডফোন। দোলন বেরিয়ে পড়ল। দেরাদুন জায়গাটা বেশ। ওদের হোস্টেলটা যেখানে রয়েছে তা বলতে গেলে একেবারেই প্রকৃতির কোলেই। এখানের আকাশটা স্বচ্ছ, বাতাসে আছে যেন ভরপুর অক্সিজেন। গাছগাছালিগুলো সবুজে সবুজ, চোখ মন বুক সব ভরে যায়। তবু দোলনের বুকময় শূন্যতা থেকে মনে করিয়ে দেয়, তুমি কিন্তু সুখী নও, তুমি প্রত্যাখ্যাত। তোমার প্রেমিক তোমার সঙ্গে শুধুই কাব্য আর কবিতা করে গেছে, সে তোমাকে কোনোদিনও গুরুত্ব দেয়নি। দোলনের মনে হয় এর চাইতে যদিও প্রতারিত হতো তাও ঢের ভালো হতো, কিন্তু এমন নিরাসক্ত আর তার ছেলের কি অর্থ? যেখানে দোলন সর্বস্ব ছেড়ে দিতে তৈরি ছিল। ভালো একটা সম্বন্ধই তো এনেছিল বাবা। ছেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিদেশে চাকরি, দেখতে শুনতে ভালো, কিন্তু দোলন তা এক বাক্যে নাকচ করেছে। তা কার জন্য? কলেজ প্রেম সায়কের জন্য নয় কি? এখনো পরিষ্কার চোখের সামনে ভেসে ওঠে সেদিনের ডিনারটা। রেস্তোরাঁর টেবিলের দুপাশে দুজন মুখোমুখি। নৈরিতের গালে চাপদারি, চুল ব্যাকব্রাশ করা, চোখে বড় ফ্রেমের চশমা, রং বেশ পরিষ্কার, এক কথায় হ্যান্ডসাম। কিন্তু দোলন যেন তাকাচ্ছেই না ওর দিকে ভালো করে। বেশিরভাগ ছেলেই লাজুক প্রকৃতির মেয়ের প্রতি আকৃষ্ট হয়। নৈরিত সে সময় দোলনকে তাই ভাবছিল। দোলন বুঝতে পারছিল ওর ওকে ভালো লেগেছে। নৈরিত ব্যস্ত ওকে কমফোর্টেবল ফিল করাবার জন্য। তুমি তো ঠিক করে কিছু খাচ্ছই না। আর ইউ ফিলিং আনকমফোর্টেবল? রিল্যাক্স। আচ্ছা বলো, তোমার ফেভারিট কুজিন কি? নৈরিত ইয়েস। ও আগ্রহে তাকালো। ওর হাতে সুপের চামচ ধরা। রেস্তোরাঁর আলোয় ওর মুখটা হলদেটে উজ্জ্বল। চারিপাশে আসছে প্লেট চামচের ঠোকাঠুকির খুটখাট শব্দ, মৃদু গুঞ্জরণ, নাকে আসছে চাইনিজ খাবারের চেনা পরিচিত গন্ধ। যদি বলি আই এম নট রেডি ফর দিস ম্যারেজ? হোয়াই? তাল কেটে যাওয়ার মতন শোনাচ্ছিল ওর গলার স্বর। আমি আই লাভ সামবডি। নৈরিত এবার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, বাড়িতে বলনি? বলেছি, কিন্তু তাদের পছন্দ তুমি। নৈরিত দীর্ঘশ্বাস ফেলল। তুমি আমার একটা দিন নষ্ট করলে জানো। আই মিন, তুমি যদি অন্য কাউকে ভালোবাসো তবে আমার সঙ্গে ডেটে কেন? আমি পুরো দিনটা তোমাকে কিভাবে ইমপ্রেস করব এই নিয়েই ভেবে গেছি। ইউ স্পয়েলড মাই ডে। আই এম সরি। একটা কথা বলবো, জানি রুট শোনাবে, বাট আই হ্যাভ টু সে দ্যাট আজকের দিনে তোমার মতন মেয়েকে জাস্ট ন্যাকা বলে। কান গরম হয়ে গিয়েছিল দোলনের। হোয়াট ডু ইউ মিন? এক্স্যাক্টলি। এই অ্যাগ্রেশনটা বাড়ির লোকের কাছে থাকে না কেন? আমি চাইবো যেন তুমিও লাইফের কোনো না কোনো সময় আমার মতন সিচুয়েশনে পড়ো, যেখানে বাড়ির লোক তার কলেজের বন্ধু, যে নাকি সম্প্রতি বেকার, তার সঙ্গে মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত দেখছে না বলে তাকে ফোর্স করছে বিদেশে সেটেলড পাত্রের সঙ্গে গাঁটছড়া বাদ দিয়ে। নৈরিত ফিক ফিক হাসছিল। তাতে মেজাজ আরো চড়ছিল দোলনের। দাঁত খিচিয়ে বলেছিল, আই এম নট জোকিং। আরে সেই জন্য না, আমি পড়াশোনা ঠিক মতন না করলে আমার অবস্থাটা তোমার বয়ফ্রেন্ডের মতন হতো। মানে প্রেমিকা পেতাম, কিন্তু বউ না। কথাটা বলে নৈরিত হাসিতে ফেটে পড়ল। এত জোরেও হাসছিল যে আশেপাশের লোক ফিরে ফিরে তাকাচ্ছিল ওর দিকে। দাঁত চেপে দোলন বলছে, হোয়াট আর ইউ ক্রিয়েটিং এ সিন? হাসি থামিয়ে মুখ গম্ভীর করার চেষ্টা করতে গিয়ে আরো জোরে হাসতে লাগলো নৈরিত। বলল, বেচারা তোমার বয়ফ্রেন্ড, কেমন দেখতে সে? আমার যতদূর মনে হচ্ছে রোগাটে, মানে অপুষ্টিজনিত রোগা। গালে দাড়ি, কাঁধে ঝোলা ব্যাগ, তোমার দিকে ন্যাকা ন্যাকা চোখে তাকায় আর মেয়েলি সুরে বলে, দোলন, চাকরিটা হলেই আমরা অনেক দূর গিয়ে ঘর বাঁধব, কেমন? শেষের কথাটাও নাটকীয় ভঙ্গিতে বলল। দোলন বুঝতে পারছিল ছেলেটা মেনে নিতে পারছে না
ওর মতন সফল সুন্দর প্রতিষ্ঠিত ছেলেকে ছেড়ে দোলন এক অনিশ্চিত ভবিষ্যতের অধিকারীর জন্য পাগল। কিন্তু শুধুই কি তাই? ওই কয়েক মুহূর্তে দোলন কি এমন কিছু একটা দেখেনি ছেলেটার চোখে, যা সচরাচর দেখা যায় না? কি ছিল যেন? বেদনা, বিশ্বাস করতে না পারার গ্লানি, নাকি প্রেম? দোলনের সঙ্গে নৈরিতের মাত্র তো 2 বার দেখা হয়েছিল, আর ফোনে ফোনে কিছু কথা। তাতে কি কেউ প্রেমে পড়তে পারে? নৈরিত বারবার বলছিল, কেন যে তোমায় নিয়ে এত ভাবতে গেলাম, ওইটাই কাল হলো আমার। তুমি ভীষণ বিরক্তিকর একটা মেয়ে, জাস্ট ন্যাকা। দোলন তখন ভাবেনি নৈরিতের মনের জটিলতা, খারাপ কি ভালো লাগা নিয়ে। ও তো তখন স্বপ্নে মত্ত, যে স্বপ্ন জুড়ে আছে দোলন আর সায়ক। সায়ক চাকরির চেষ্টা করছে তখনও, ভালো ছেলে, শান্ত, কথা কম বলে, কিন্তু ওর চোখ দুটো যেন সব বলে দেয়। লাজুক স্বভাবের, পড়াশোনায় যে খুব ভালো তা নয়, মধ্যম মেধার ছেলে। ইংরেজিতে খুব কাঁচা ছিল সায়ক, কিন্তু খুব সৎ ছিল। ও কখনো বাড়ি চড়িয়ে কিছু বলতো না, সোজা সাপটা শিকার। আমার বাবার রোজগার তো তেমন ভালো নয়, তাই আমরা কোনোদিনও তেমন ঘুরতে টুরতে যাইনি। আসলে বাড়ির অবস্থা তেমন নয় কিনা, তাই খাওয়া দাওয়া আমাদের খুব সাধারণ। না রে, ড্রাগন ফ্রুট খাইনি, কত দাম। ইংরেজিতে আমি ভীষণ উইক, আমাকে গাইড কর না। বলতো, জানিস আমার দোলন চাপা ফুল খুব প্রিয়। মামাবাড়ি বাগানে একটা গাছ ছিল, আমি আর বোন রোজ ফুল করতে যেতাম। তোর নাম দোলনের সঙ্গে চাপা জুড়ে দিলে কেমন হয়? উফ, বড্ড শিকেলে। ও অপ্রতিভ হতো, বলতো, ও তাই না? দোলনের এই সরলতা বড় ভালো লাগতো। বলতো, তুই না হয় আমায় তাই ডাকিস, দোলন চাপা। দোলনের মনে হতো সায়ক খোলা একটা বই, যা সহজেই পড়ে নেওয়া যায়, কিন্তু পড়ে ফেলা আর বুঝে ফেলা যে এক নয়। পড়া সহজ, কিন্তু মানে বুঝে পড়া বোধহয় সবসময় সহজ হয় না। সায়ককে দোলন নিজেই প্রপোজ করেছিল। সেদিনটা ছিল সায়কের জন্মদিন। কথায় কথায় দোলন জেনেছিল সায়কের নীল রং প্রিয়। ক্লাসের বেঞ্চে বসে ওর সঙ্গে কথা বলতে বলতে দোলন ওর শার্টের কলারের পিছন দিকটা উল্টে দেখে নিয়েছিল সাইজ। সায়ক ইতস্ততায় বলেছিল, কি দেখলি রে? আসলে বেশ পুরানো হয়েছে, বোন বলে নতুন কিনতে, কিন্তু সময় হচ্ছে না। কেন, সারাদিন কি করিস? টিউশন করাই, একটা কোচিং সেন্টারে পার্ট টাইম জব করছি রিসেন্ট। আমার কথা দিনে কখনো ভাবিস? সারাক্ষণই ভাবি। সারাক্ষণ যখন একটা ছেলে একটাই মেয়ের কথা ভাবে, তখন তাকে কি বলে জানিস? প্রেম বলে। দোলন আটকে উঠেছিল, এ ছেলে এত কিছু বোঝে। তবে ও যখন গোল চোখে চেয়ে, তখন সায়ক ওর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বিব্রত হয়ে বলল, তুই কি কিছু মনে করলি? সরি, আমি। দোলন ঠোঁট চেপে বেঞ্চ থেকে উঠে গিয়েছিল, আর পরদিন নীল শার্ট আর 4টি গোলাপ নিয়ে হাজির হয়েছিল সায়কের সামনে। প্রথম গোলাপ ফুল ছিল হলুদ রঙের, বলেছিল, আমরা সবার আগে বন্ধু। দ্বিতীয় গোলাপ গোলাপি রঙের, তোকে খুব পছন্দ করি। তারপর সাদা, আমাদের মাঝে সবসময় স্নিগ্ধতা থাকবে। আর টুকটুকে লাল গোলাপটা সায়কের দিকে এগিয়ে দিয়ে বলেছিল, সায়ক, আই লাভ ইউ। সায়ক স্থির চোখে চেয়ে রইল ওর দিকে, ওর সেই ভাষা ভাষা বড় বড় চোখ। দোলন বলল, কিছু বল। পারবি তো ভালোবাসাটাকে বইতে? ভালোবাসে কি বোঝা যে বইতে যাব? দুঃখ আর সুখ দুই তো জীবনের সঙ্গী, দুয়েরই ভার আছে রে। সুখ হালকা আর দুঃখ ভারী, কিন্তু ওজন আছে বই কি, সেই মতন ভালোবাসার ওজন আছে। সেই ওজন জমতে জমতে একটা সময় বোঝা হয়ে দাঁড়ালে তা কিন্তু বড় কষ্টের হয়ে যায়। আমি অত কঠিন করে সম্পর্ক মাপতে জানি না সায়ক, আমি শুধু মনের কথা শুনি। আর এই মুহূর্তে আমার মন শুধু বলছে, সায়ক, 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 সায়ক না বলছে। একটা মেয়ে ছুটছে, তার পায়ের থপ থপ শব্দ, আর সায়ক নামটা শুনে দোলনের কানের লতি গরম হয়ে উঠল। হার্টবিট বেড়ে গেছে, স্মৃতি থমকে গেছে পলকে। অতীতের পরিবর্তে বর্তমান এখন এক তন্নির রূপ ধরে ছুটছে। ওই যে কিছুটা দূরে, ওই দেবদারু গাছগুলোর ভিতর দিয়ে বেরিয়ে এলো এক যুবতী, হালকা বাসন্তী রঙের সালোয়ার। ওর পিছনে ছুটছে একটা ছেলে। মেয়েটা বারবার সায়ক সায়ক ডাকছে। সেদিকে ভালো করে তাকাতে দোলনের বুকটা ধড়াস করে উঠল। এ তো সত্যি সায়ক, দোলনের সায়ক। কিন্তু দোলনের বলা যায় কি?
যে কোনো রকম যোগাযোগ না রেখে হঠাৎ কর্পূরের মতন উবে যায়, যার নিরুদ্দেশ হওয়া মেনে নিতে না পেরে একরকম পাগল পাগল দশা হয় দোলনের। সবকিছু ভুলতেই তো ছুটে আসা এই নির্জন শহরে, অথচ সে আজ প্রেমী উন্মত্ত হরিণের মতন ছুটছে তার প্রেয়সীর পেছনে। দোলন হতবাক হয়ে দাঁড়িয়ে। ওরাও দেখতে পেয়েছে দোলনকে। সায়ক আর না চেনার ভান করে থাকতে পারল না। ওই মেয়েটার কানের কাছে ফিসফিস করে কিছু একটা বলে এগিয়ে এলো দোলনের কাছে। সে সুপরিচিত ইতস্ততার ভঙ্গিতে চুলে হাত বুলিয়ে বলল, হোয়াট আ কো ইনসিডেন্ট। তুমি, তুই এখানে? দোলনের শ্বাস বন্ধ হয়ে আসছিল। হতবাক দোলন বলল, আমি তোমার কলকাতার বাড়িতে গেলে তোমার মা দরজা থেকে বিদায় করে দিতেন। বলতেন সায়ক কোথায় গেছে আমরা জানি না। তা সে কি তোমারই শেখানো বলেছিল? সায়ক জিপটা কেটে বলল, এ মা, না না, তা কেন, আসলে তখন আমি বাইরেই ছিলাম। আর পিছন ফিরে সেই মেয়েটাকে দেখিয়ে বলল, ওর নাম মধুবন্তী, আমার ওয়াইফ। ওর বাবার বিরাট ব্যবসা, আমি চাকরি করে আর কি করতাম ওদের বিজনেসে। রাগে ঘেন্নায় তখন দোলন কাঁপছে। হাত তুলে ওকে থামিয়ে বলল, থাক, আর ন্যাকামি করতে হবে না। সায়কও থেমে গেল। দোলন ফুসতে ফুসতে যখন হোস্টেলের পথ ধরেছে, তখন মনে পড়ছিল এই সায়কের জন্য ওর হন্যে হয়ে ঘোরার কথা, বন্ধুদের ফোনে ফোনে পাগল করার কথা, ওদের বাড়িতে নির্লজ্জের মতন বারবার যাওয়ার কথা। দোলন তো তখন কিছুই বোঝেনি। খালি মনে হয়েছিল ছেলেটা শুনেছে দোলনের বাড়ি থেকে বিয়ের চেষ্টা করছে। দোলন ওয়েল সেটেল এক পাত্রকে খারিজ করেছে, তাই কি স্বেচ্ছায় সরে গেল? দোলনকে ছেড়ে নির্বাসন বাঁচল ছেলেটা। বড় অভিমানী ছেলে, নিশ্চয়ই তাই করেছে। কিন্তু কেন? দোলনকে বুঝল না। কিসের এত উদাসীনতা? এ কি অবহেলা, উপেক্ষা, প্রত্যাখ্যান, না সচ্ছল পরিবারের মেয়েকে ঘাড় থেকে নামিয়ে ভবঘুরে জীবনে স্বচ্ছন্দ বোধ করার কৌশল? দোলন কখনো রেগেছে ওর এই পদক্ষেপে, কখনো বা চিন্তায় ব্যাকুল হয়েছে ওর পরিস্থিতি, ওর অসহায় অবস্থার কথা ভেবে। ওর বাড়ির লোকের বিরক্তির জন্য নিজেকে বাড়ি বাড়ি দায়ী করেছে দোলন। অথচ এইসবই ছিল বৃথা। একটা পেতলের টুকরোকে এতদিন সোনা ভেবে আগলে ছিল দোলন। যেখানে ভেবেছিল কেন সায়ক একসঙ্গে পথ চলার সাহস দেখালো না, সেখানে বেরিয়ে এলো মানুষের মুখোশ পরা এক ধূর্ত শিয়াল। নিজের রুমের বিছানায় শুয়ে দোলন। বিকেলের ঘটনায় ছিন্ন ভিন্ন স্নায়ু মাথার যন্ত্রণা তুলেছে। অসহ্য লাগছে, অসহ্য। পরের দিনগুলো দোলন আর যেন নিতেই পারছিল না। যাকে ভুলতে এমন ছুটে বেড়ানো, সে কিনা নিজে এসে ধরা দিল, তাও এভাবে। অবশ্যই কি ধরা দেওয়া বলা চলে না তো, ধরা পড়া বলা যায়। আর কি ভালো লাগে এই জায়গা। দোলনের মনে হচ্ছিল এই জায়গাটা ওই একদিনের ঘটনায় যেন দূষিত হয়ে পড়েছে, আর এই দূষিত বাতাসে শ্বাস নেওয়া দুষ্কর। অতএব রিজাইন। কলকাতা থেকে সুদূর এই দেরাদুনে এসে বসবাস করার উদ্দেশ্য ছিল পূর্ব স্মৃতি ভুলে থাকা। আর সেই স্মৃতি যদি এখানের আকাশে বাতাসে মিশে নতুন করে হানা দিতে শুরু করে, তবে পুরনো শহর কি দোষ করল? কেন মা বাবা বৃথা চিন্তা করে মরবে? কেন দোলন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ছেড়ে এত দূরে এসে নিভৃতবাসে দিন যাপন করবে? রিজাইন দিয়ে ট্রেনে উঠে পড়ল শেষমেশ। স্টেশনে এসেছিল লালু। রত্নাদি যাওয়ার সময় লঙ্কা রাজার আর আমের মোরব্বা ভরে দিল ব্যাগে। বলল, अच्छा किया रिजाइन करके, अभी घर जाकर किसी अच्छे से लड़के को देखकर शादी कर लो। इतनी दूर आकर नौकरी करने की कोई मतलब नहीं। अब जो वार्डन आ रही है वो यहाँ की है। কাপড় ভাঁজ করতে করতে দোলন বলেছে, क्या शादी इतना जरूर है? नहीं, ज्यादातर लड़कियां शादी मजबूरी में करती है। मैंने भी किया था और उसका फल भी भोग रही हूँ। कमाई कर रही हूँ और घर भी चला रही हूँ। मर्द तो पीकर सब उड़ा देता है। फिर मुझे शादी करने के लिए क्यों बोल रही हो? दीर्घश्वास फैले रत्ना बोलो, आप लोगों की समझ हम लोगों से अलग है दीदी, इसलिए आपको तो बहुत प्यार करने वाला पति मिलेगा। आप इतनी सुंदर और पढ़ी लिखी जो हो, माँ बाप की एकलौती। দোলন চাপা দীর্ঘশ্বাস ফেলেছে। সুন্দর শিক্ষিত হলে কি আর মনের মানুষ মেলে? তবে একটা কথা ঠিক বলেছে রত্না, তা হলো মা বাবার একমাত্র মেয়ে, আর তা ভেবেই ফিরে আসছে দোলন। এখন বাঁচবে তো কেবল মা বাবার কথা ভেবে। লালু ট্রেনের কামরায় ব্যাগ তুলে দিয়ে বলল, कभी देहरादून आइएगा तो
फिर मुलाकात होगी मैडम जी। बैग থেকে 500 টাকার নোট বের করে দোলন লালুর হাতে দিয়ে বলল, बिटिया की शादी पर मेरे नाम पे कुछ खरीद कर देना लालू भैया। লালু ইতস্তত করছিল টাকাটা নেবে কিনা ভেবে। দোলন ওর হাত টেনে টাকাটা পুড়ে দিয়ে বলল, कहना बड़ी दीदी ने भेजा है। ট্রেন দুলে উঠল। দোলন ওর সিটে ফিরে গেছে। জানলা দিয়ে মুখ বাড়িয়ে একবার হাত নাড়ল লালুর উদ্দেশ্যে। বিদায় বেলায় 500 টাকা উপহার পেয়ে লালু আবেগপ্রবণ হয়ে পড়েছে। ওর দু চোখে জল টলটল করছে। ওর দিকে চেয়ে বড় মায়া হলো দোলনের। মনে হলো, না, এই পৃথিবীতে মানুষ এখনো ভালোবাসতে জানে, সবার বুকগুলো পাথর হয়ে যায়নি এখনো। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে ঘুরতে দেখলো ওর উল্টো দিকে একজন মুখের কাছে খবরের কাগজ মেলে ধরে পড়ছে। লোকটার কালো প্যান্টের তলার দিকে সাদা মোজাটা দেখা যাচ্ছে। সাদা মোজা আর কালো বুটের মাঝে জানলা দিয়ে রোদ এসে পড়েছে। দোলন জানলার দিকে ফিরল। মনটা এখন অনেক সুস্থ। দোলন ঠিক করেছে আর নিজেকে অযথা কষ্ট পেতে দেবে না, অনেক হয়েছে। হঠাৎ গলা খাকারির আওয়াজে দোলন সামনের দিকে ফিরল। মুখের সামনে খবরের কাগজটা ভাঁজ করতে করতে সামনের ভদ্রলোকটি বললেন, এভাবে কাউকে ফলো করা কি ঠিক ম্যাডাম? দোলনের বুকটা ধরাস করে উঠেছে। সেই বড় চশমার ফ্রেম, গালে চাপদারি, ব্যাক ব্রাশ করা চুল, ওরই ফাজিল হাসি। দোলন ভুরু কুচকে তাকিয়েছে। কেমন আছি এটুকু অন্তত জিজ্ঞেস করতেই পারতে। দোলন সহজ হলো, বলল, কেমন আছো? ভালো নেই। দীর্ঘশ্বাস ফেলে নৈরিত বলল। দোলন কিছুটা নির্বিকার ভাবেই বলল, কেন? কেউ পাত্তা দেয় না তাই? তোমার তো বাইরে যাওয়ার কথা ছিল। 6 মাসের একটা কাজ ছিল, ঘুরে এসেছি। ও, আর তোমার সেই ঝুলাওয়ালা প্রেমিক কেমন আছেন? দোলন মুখটা জানলার দিকে করল। নৈরিত মুচকে হেসে বলল, আছে না গেছে? কেউ নেই। মুখ ফিরিয়ে দোলন বলল। নৈরিত ঠোঁট উল্টে আশ্চর্য একটা ভঙ্গি করে বলল, চান্স আছে নাকি? ওর মুখভঙ্গি দেখে দোলন হেসে ফেলল। নৈরিত সামনে ঝুঁকে বলল, জানতাম। তোমাকে প্রথম দেখেই মনে হয়েছিল এ দেখাশোনা লম্বা যাবে, এত তাড়াতাড়ি খতম হওয়ার নয়। না, তা নয়ই তো। নৈরিতের সঙ্গে সেই থেকে প্রায় রোজ দিনই দেখা, ফোনে কথা। সেদিন ট্রেনে দেখাটা কাকতালীয় হলেও পরের দেখাগুলো রীতিমতো প্ল্যান করেই হলো। বাড়ির পক্ষের তো আগে থেকেই পছন্দ ছিল, তাই 4 হাত এক করার জন্য আর তেমন কাউকে চাপ দিতে বা নিতে হলো না। কিন্তু ছেলের মা মাঝখান দিয়ে কিন্তু কিন্তু শুরু করেছিলেন। মাঝে না, আবার হ্যাঁ কেন? তাতে নৈরিত বলেছে, সবাই কি তোমার ছেলের মতো ইন্টেলিজেন্ট যে তৎক্ষণাৎই ডিসিশন নিয়ে নেবে? কারো কারো ডিসিশন নিতে সময় লাগে মা। জাস্ট চিল। কাক চিল নয়, প্রজাপতি ব্রহ্মার হস্তক্ষেপে শালগ্রাম শিলাকে সাক্ষী রেখে যখন দুজনের 7 পাকে বাঁধার জন্য রেডি, যখন বিয়ের বাজার, কার্ড ছাপানো আর বিতরণ পর্ব শেষ, দুপক্ষের বাড়ি থেকে আশীর্বাদ পর্যন্ত হয়ে গেছে, তখন এভাবে যে দোলনের পায়ের তলার জমি সরে যাবে, কি মাথার উপর আকাশ ভেঙে পড়বে, এ কথা কি দোলন স্বপ্নেও ভাবতে পেরেছিল? বাড়ির বারান্দায় তখন টুনি বাল্ব দিয়ে সাজাচ্ছে। মাস্তুতো বোন রুমকি দোলনের ঘরে উকি মেরে বলল, এই দিদি ভাই দেখ, তোকে কি ডাকছে। দোলনের দুহাতে তখন মেহেন্দি। অবাঙালিদের অনুকরণে অতি সন্তর্পণে নৈরিতের নাম লুকিয়ে রাখা হয়েছে হাতে আঁকা নকশার ফাঁকে। তখন তা নিয়ে ঘরের ভিতর মশকরা চলছে কলেজের বান্ধবী মল্লিকা জুন আর সুদীপার সঙ্গে। ভিডিও রেকর্ডিং হচ্ছে কিছু কিছু। এর মধ্যে রুমকির ডাক। দোলন বলল, কে? ভিতরে ডাক না। কি জানি বলছে একটু আলাদা দেখা করলে ভালো হতো, খুব নাকি দরকার। দোলন খাট থেকে নেমে এসেছে। নাম বলেনি? তুই এসে দেখ না, আমায় মাসি ডাকছে, এক্ষুনি আবার তত্ত্ব নিয়ে যেতে হবে। বাইরে বেরিয়ে এসেছে দোলন। বারান্দার থামের আড়াল থেকে দেখা যাচ্ছে একটু ফিকে বাসন্তী ওড়না, খুব যে চেনা রংটা। দোলন মুখ বাড়ি বলল, এক্সকিউজ মি। থামের আড়াল থেকে যে বের হলো তাকে কি আশা করেছিল দোলন? কেউ কি করে, নামটা মনে নেই ঠিকই, কিন্তু মুখ কি আর ভোলা যায়? সে এগিয়ে এলো। অতি কুণ্ঠায় ওড়নার প্রান্ত আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, আমি জানতাম না যে আজ আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে। আচ্ছা, আজকে কারো বিয়ে? অতি বিরক্তি আর বিতৃষ্ণায় মুখ কুচকে ঠোঁট টিপে দোলন বলল, আপনার আসার কারণটা জানতে পারলে ভালো হতো। আমি জানি আপনি আমায় ঠিক পছন্দ করেন না, তার কারণও আছে, কিন্তু বিশ্বাস করুন, আপনি সেদিন যা দেখেছেন তা সত্যি নয়। বিরক্তি এবার সীমা ছড়াচ্ছিল। দোলন বলল, খুলে বলবেন প্লিজ? শায়কের সঙ্গে আমার, শায়ক নামটা যেন পুরানো ব্যথায় ঘা দিল।
টান পড়ল ভুলে থাকা সুরের তন্ত্রীতে। সুর কাটতে শুরু করেছে। সায়ক যে আজও জীবন্ত বুকের মাঝখানটায়, ঘাটা যে আজও দগদগে। এ কি আরো খোঁচাতে এলো? সায়ক অসুস্থ, দোলন খুব অসুস্থ। ওর দোলন এবার তাকিয়েছে মেয়েটার দিকে, তাকিয়ে আছে উদ্বেগে। ওর সঙ্গে আমার বিয়ে হয়নি। বিয়ে কেন? কোনো রকম কোনো রিলেশনই নেই আমাদের। থিয়েটার দেখতে এসেও আমার সঙ্গে আলাপ করে, পরে বলে আমাকে ওর সঙ্গে অভিনয় করতে হবে। সেদিন যা দেখেছিলে দেরাদুনে, তা শুধু ছিল অ্যাক্টিং। ও চাইছিল তুমি ওকে ঘৃণা করো। তুমি যে ওর জন্য সেটেল হতে পারছিলে না, দেরাদুনে চাকরি নিয়েছিলে, এসবই জানতো সায়ক। ও বলতো ও যতক্ষণ না পর্যন্ত আমাকে ঘৃণা করছে ততদিনেও এগোতে পারবে না। তোমাদের কমন ফ্রেন্ড সুদীপার থ্রুতে ও তোমার দেরাদুনের ঠিকানা নিয়ে ওখানে কিছুদিন থেকে তোমাকে রোজ ফলো করত। তারপর বিকেলের দিকে তোমার বেরোবার সময়টা খেয়াল করে সেদিন আমার সঙ্গে ওই নাটকটা করে। বিস্ময়ে হতবাক দোলন জিজ্ঞেস করল, কিন্তু কেন? কি দরকার ছিল এত কিছুর? একটা ল্যাবের গাফিলতির জন্য ওর শরীরে এইডসের সংক্রমণ হয়। ও মামুলি একটা ব্লাড টেস্টের জন্য গিয়েছিল। সেখান থেকে আমি সব বলতে বাধ্য হলাম, কারণ এ কদিনে আমরা খুব ভালো বন্ধু হয়ে উঠেছি। ছেলেটা এতটা সরল আর সৎ যে ওর জন্য বড় কষ্ট হয়। আমি জানি তোমাকে সব বলে ফেলেছি, শুনলেও আমাকে কোনোদিনও মাপ করবে না। কিন্তু কি করি বলো তো? একজন একজনকে এতটা ভালোবাসে, সে যখন এতটা অসুস্থ, তার কি একবার তোমাকে দেখতে ইচ্ছে করবে না? তুমি গেলে কি ওর ভালো লাগবে না বলো? মধুমন্তী এবার হাত চেপে ধরল দোলনের। ও এখন হসপিটালে। তুমি চাইলে একবার। বাড়ির ভেতর থেকে উলুধ্বনি শোনা যাচ্ছে হাসির কথার শব্দ। ওরা সবাই আনন্দ করছে। দোলনের নিজেকে নিঃস্ব রিক্ত মনে হচ্ছিল। দোলন পিছন ফিরে না তাকিয়ে মধুমন্তীর সঙ্গে হাঁটা দিল। বাড়ির গেটের বাইরে পা দিতে গলা পেল মায়ের, দোলন কোথায় চললি? দোলন সাড়া দিল না। আরে আজ বাড়ির বাইরে যেতে নেই রে। দোলন আর মধুমন্তী অটোতে, দুপাশে হু হু বাতাস। দোলনের বুকের ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে। সত্য এমন বিভৎস কবে থেকে হলো? সত্য তুমি যে নির্মল, তবে কেন এই নিষ্ঠুর রূপ তোমার? হসপিটালের বেডে প্রায় মিশে রয়েছে একটা শরীর, কটুরাগত চোখ দুটো বোঝা। দোলনুর মেহেন্দি পরা হাতটা রাখলো সায়কের ললাটে, খুব আস্তে ডাকলো, সায়ক। সায়ক চমকে তাকালো। এ কি সেই মুখ, সেই ভাষা ভাষা চোখ? কি এ যেন সায়ক নয়, সায়কের প্রেত মূর্তি। দোলন কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সায়ককে দেখে ধাতস্থ হওয়ার কিছুটা সময় নিয়ে বলল, আবার কোনো একদিন হয়তো দেখা হবে দোলন, তখন দেখে চিনতে পারলেই হলো। আজ বিদায় দে। দোলন বিহ্বলতায় বলল, না না, তুই সুস্থ হয়ে যাবি। এখন কত ওষুধ বেরিয়ে গেছে, চিকিৎসা বিজ্ঞান কত উন্নত, তোর কিচ্ছু হবে না। আমরা আবার একসঙ্গে বসে গল্প করব। তোর মনে পড়ে তুই আমায় বলতি দোলন চাপা, ও ফুল তোর খুব পছন্দ ছিল বলে আমরা দুজনে একসঙ্গে ওই গাছ লাগাবো। সায়ক, সায়ক তুই শুধু মনে জোরান। সায়ক চোখ বুঝল, দুপাশে মাথা নেড়ে বলল, তা হয় না আর। তুই যা দোলন, তুই সুখে থাকলে আমার মনে হবে এই অপদার্থ কিছু অন্তত করতে পেরেছে। হ্যাঁ, আমি সুখেই থাকবো, কিন্তু তোর সঙ্গে। তুই জানিস আমি তোকে কত। কথাটা শেষ করার আগেই হসপিটালের রুমে ঢুকলো নৈরিত। দোলন চমকে উঠল। রুমের দরজায় দাঁড়িয়ে দোলনের বাবা সুদীপা। দোলনের বুক ধরাস ধরাস করছে। নৈরিত দীর্ঘশ্বাস ফেলল, বিছানায় মিশে থাকা সায়কের দিকে চেয়ে। দীর্ঘশ্বাস আর শেষ নিঃশ্বাস, কত অন্তর। সারাটা জীবন দীর্ঘশ্বাস সঙ্গী হয়ে ঘোরে, আর শেষবারের নিঃশ্বাসটা কি জানি, এই চির বিদায়। শরীরে পুনরায় অনুপ্রবেশের তার আর অধিকার নেই। শেষ মানে শেষই হয়, কিন্তু তা বলে সময় কি থেমে থাকে? দিন মাস বছর ঘুরিয়ে সে যে দৌড়ায়। 5টা বছর কেটে গেল এর মধ্যে। আজকাল দোলন রোজ সকালে উঠে আগে যায় বাগানে লাগানো দোলন চাপা গাছটার কাছে। ছোট শ্বাস ফেলে বলে, ভালো আছিস? জিজ্ঞেস করে, মনে আছে তো? ভালোবাসিস? তারপর ফিরে এসে লেগে পড়ে রোজকার ব্যস্ততায়। এখন দোলন একটা এনজিওর সঙ্গে যুক্ত, যেখানে এইডস আক্রান্ত রোগীদের নিয়ে কাজ হয়। বাবা মার সঙ্গেই আছে, আর আছে দোলন চাপা গাছটা, ওর বন্ধু। দোলন জানে সায়ক আছে,
ওই গাছটায়। অস্তিত্ব যদি স্মৃতিতে থাকতে পারে, যদি অতীতে থাকতে পারে, তবে প্রকৃতিতে কেন থাকবে না সুপ্ত হয়ে? এনজিও ফেরত দোলন বাগানের গাছটার কাছে এলো, চাপাস্বরে বলল, সায়ক, লাভ ইউ। ওর পেছনে কিছুটা দূরে দাঁড়িয়ে নৈরিত ফিসফিস করে বলল, অ্যান্ড আই লাভ ইউ দোলন। পিছন ফিরে দোলন একগাল হাসল নৈরিতকে দেখে, বলল, আচ্ছা কেন আসো বলো দেখি, তোমার মা রাগ করেন নিশ্চয়? নৈরিত মাথা নামিয়ে খুব আস্তে করে বলল, তুমি কেন দোলন চাপা গাছটাকে এত ভালোবাসো? দোলন হেসে বলল, ও আমার ভালোবাসা বলে? নৈরিত ওর দিকে চেয়ে রইল, কোনো উত্তর দিল না। দোলন ফিরে গেল বাগানে, গুনগুন গান গাইছে। নৈরিত একটা চাপা দীর্ঘশ্বাস ফেলল, শুধু চেয়ে রইল দোলন চাপা গাছটার দিকে। শেষ হলো আজকের গল্প দোলন চাপা গাছটা। কলমে রিমা বিশ্বাস।